হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমার্স পয়েন্ট, তোমাদের ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। কেমন আছো তোমরা সবাই? সব কেমন অবস্থা? সামনে পরীক্ষা, বুঝতেই পারছি খুব প্রেশারের টাইম। আমি বুঝতে পারছি তোমাদের মধ্যে দিয়ে কি যাচ্ছে। তো এইরকম সময় এক্সাম টাইমে তোমাদের যা যা কিছু ডাউট রয়েছে, যা কোয়েরি রয়েছে, ঠিক আছে, যা কিছু অন্যায় আবদার রয়েছে, তোমাদের যা প্রশ্ন রয়েছে, সেগুলো সব তোমরা ডিসক্রিপশনে ড্রপ করতে পারো। তোমরা যারা অলরেডি কমেন্ট করো আমার ভিডিওতে, তোমরা খুব ভালো করে জানো যে আমি খুব তাড়াতাড়ি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো তোমাদের যা যা ডাউটস রয়েছে সেগুলো যদি তুমি কমেন্ট সেকশনে দিয়ে দাও, আমি টাইমলি রিপ্লাই দিয়ে দেবো। এক্সাম টাইমে তোমাদেরকে ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আমি, ঠিক আছে? আর যারা নতুন এসছো এই ভিডিওটা যাদের কাছে পৌঁছেছে, তাদেরকে বলছি আরে কি করছো, সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি, কারণ তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট প্রত্যেক দিন আসতে থাকছে। তো এইরকম কন্টেন্ট একদম মিস করা যাবে না, পরীক্ষার সময় তো একেবারেই নয়। আমাদের ফ্যামিলি খুব তাড়াতাড়ি টুকে ফ্যামিলি হতে চলেছে, তো তাহলে তাগড়া সাপোর্ট বানিয়ে রাখতে হবে, ঠিক আছে? আর কি বলা, আর বলাটা হচ্ছে যে তোমরা যদি কেউ আমার আশেপাশে যদি কেউ থেকে থাকো এবং আমার কাছে অফলাইনে পড়তে চাও, ঠিক আছে, তো তাহলে তারা কমিউনিকেট করতে পারো। আর নতুন বছরে আমরা অনলাইন ক্লাসের দিকেও শুরু করবো, চেষ্টা করবো। তো যদি কেউ আমার কাছে অনলাইনে পড়তে চাও, তারাও আমাকে যোগাযোগ করে দিয়ে নতুন বছরে। তো এইসব কথাবার্তা যখন বলা হয়ে গেছে, তাহলে চলো এবার স্টার্ট করি আজকের পাওয়ার প্যাক এপিসোডটা। লেটস স্টার্ট। দেখো, আজকের মেইন এপিসোডটা হচ্ছে ওয়ান অফ দা কি বলবো, সব থেকে বেশি কোয়েশ্চেন ফ্রেন্ডলি একটা জায়গা। এই জায়গাটা তো খুব ছোট, ঠিক আছে, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন বেশি আসে, এবং কোয়েশ্চেন বেশি আসে নিউমেরিক্যালসের। তো আজকে থিওরিটাকে আমরা স্কুইজ আপ করে খুব কম থিওরির দিকে যাব, এবং আমরা ফোকাস করবো মোস্ট অফ নিউমেরিক্যালস, ঠিক আছে? এই ছোট্ট একটা টপিক পেন্ডুলাম, এখান থেকে আজকে মোটামুটি 8-10টার মতো নিউমেরিক্যাল করে দেবো। এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। তুমি এই কোয়েশ্চেনগুলোকে তুমি ভালো করে যদি করে যাও, তোমার যদি কম্পিটিটিভ সেকশনে যদি পরবর্তীকালে যেতে চাও, তাহলেও দেখবে যে এই কোয়েশ্চেনটা, এই টাইপের কোয়েশ্চেনগুলোই চলে আসবে, ঠিক আছে? তাহলে চলো আগে এই জিনিসটা, থিওরিটা খুব তাড়াতাড়ি জেনে নিই, তারপরে চলে যাবো এই স্পেশাল কেসগুলোতে, আর তারপরে চলে যাবো নিউমেরিক্যালসে। ওকে, দেখো, সিম্পল পেন্ডুলাম সরল দোলক, ঠিক আছে? তো মনে করো একটা সিম্পল পেন্ডুলাম এইভাবে দুলছে, ঠিক আছে? তো এইটাকে বলে মিন পয়েন্ট, এটাকে বলে রাইট এক্সট্রিম, এটাকে বলে লেফট এক্সট্রিম। এগুলো তোমাদের জেনে জেনে এতদিনে কান পৌঁছে গেছে। এইখান থেকে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে -a, এখান থেকে সরে গেলে ডিসপ্লেসমেন্ট হয় +a। মনে করো একটা আমি র্যান্ডম পজিশনে রয়েছে, ঠিক আছে, একদম মিনেও না এক্সট্রিমেও না, কোথাও না, একটা র্যান্ডম জায়গা, ঠিক আছে? সেই জায়গায় ডিসপ্লেসমেন্টটা আপাতত x ধরে নাও, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট আমি x ধরে নিলাম, এবং মনে করো এখানে অ্যাঙ্গেল তৈরি হয়েছে থিটা, ঠিক আছে? অ্যাঙ্গেল তৈরি হয়েছে থিটা। এরপরে দেখি কি করা যায়। এই পার্টটাকে আপাতত মুছে দিই, কারণ এগুলো তোমরা অলরেডি জানো। এরপরে দেখো কি করা যায়। এখান থেকে কি করব, যেহেতু এইরকম ভাবে এসছে, এটাকে আমি ভেক্টরে ভেঙে নেব, ঠিক আছে? নিচের দিকে কি কাজ করছে, ধরো এইটা হচ্ছে পেন্ডুলামের বব। পেন্ডুলামের মধ্যে যে বলটা থাকে সেটাকে বব বলে, BOB, বব, ঠিক আছে? তো এর মাসটা যদি আমরা m ধরি, তাহলে নিচের দিকে কি কাজ করছে, mg। এবার তোমরা জানো এইটা যদি থিটা হয়, এটাও থিটা হবে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে mg cos থিটা, আর এইটা হয়ে যাবে mg sin থিটা। ক্লিয়ার? তাহলে একটা জিনিস ভেবে দেখো, যে এই অবজেক্টটাকে, ঠিক আছে, মিন পয়েন্টের দিকে টেনে নিয়ে আসছে, তার জন্য দায়ী কোন ফোর্সটা? প্রথমে ভেবে দেখো যে অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করছে। অবজেক্ট ফোর্স কাজ করছে mg, সেটাকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙেছি, mg cos থিটা, mg sin থিটা। তুমি দেখো এই mg cos থিটা সে কি করছে, সে হচ্ছে এই পেন্ডুলামের থ্রেডটা বা সুতোটা, সেটা টানকে বজায় রাখছে। তাহলে আমি বলতে পারি T = mg cos থিটা। বাট এখানে আমরা টেনশন পড়তে আসিনি, আমরা এখানে পেন্ডুলাম পড়তে এসেছি, পেন্ডুলামের মোশন পড়তে এসেছি, এসএইচএম পড়তে এসেছি। এবারে দেখো যে ফোর্সটা পেন্ডুলামের ববটাকে মিন পয়েন্টের দিকে টেনে নিয়ে আসছে, সেই ফোর্সটা কি? সেই ফোর্সটা হচ্ছে mg sin থিটা। আর তোমরা এটা খুব ভালো করে জানো যে ফোর্সটা ওকে মিন পজিশনের দিকে টেনে নিয়ে আসে, তাকে বলে রিস্টোরিং ফোর্স। আগের ভিডিওটার মধ্যে বলা হয়েছিল রিস্টোরিং ফোর্স কি, অ্যাক্সেলারেশন কি, এই পুরো ডিটেলসটা। তাহলে ভেবে দেখো এই ববটার উপরে টোটাল ফোর্স কি কাজ করছে, এর উপরে ফোর্স কাজ করছে -mg sin থিটা। মাইনাস কেন লিখলাম, তার কারণ দেখো, তার কারণ হচ্ছে ফোর্সের ডিরেকশন হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, তাই না? তো তাই জন্য আমি নিয়েছি -mg sin থিটা, ঠিক আছে? তাহলে ওর উপরে রিস্টোরিং ফোর্স, প্রত্যানয়ক বল কত কাজ করছে, এফ। এফ এর ভ্যালু কত, -mg sin থিটা। তোমরা খুব ভালো করে জানো নিউটনের সেকেন্ড ল থেকে F = ma, তাহলে ma = -mg sin থিটা। তাহলে m কেটে গেলে a = কি হয়ে যায়, -g sin থিটা। এরপরে একটা জিনিস ভেবে দেখো, যে যে অ্যাক্সেলারেশনটা কত, অ্যাক্সেলারেশন হচ্ছে g sin থিটা। এরপরে এই জিনিসটাকে আমাকে প্রুফ করতে হবে যে এটা একটা সিম্পল হারমোনিক মোশন, সরল ধ্রুবক। তার জন্য কি করতে হবে, তো এখানে মেইন যেটা কন্ডিশনটা কি এখানে, বা শর্ত,
শর্তটা কি? শর্তটা হচ্ছে যে পেন্ডুলাম যে অসিলেট যে করবে তার জন্য যে অ্যাঙ্গেলটা হতে হবে সেই অ্যাঙ্গেলটা 4 ডিগ্রি থেকে কম হতে হবে। হ্যাঁ, আমরা এরকম ডায়াগ্রামে দেখাই বটে যে এত বড় বড় অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই হাইটটা যদি খুব বেশি হয় তাহলে নিচ থেকে দেখবে, তোমরা হয়তো প্র্যাকটিক্যালি করেছো, নিচ থেকে দেখবে পেন্ডুলামটা কিন্তু খুব আস্তে আস্তে দোলানো হয় এবং তার জন্য অ্যাঙ্গেলটা দেখবে খুব কম অ্যাঙ্গেল নেওয়া হয়, 4 ডিগ্রির মতন। তাহলে কি বুঝতে পারছি যে এই অ্যাঙ্গেলটা ভ্যালু কত হবে? 4 ডিগ্রির মতন হবে, তার থেকে ছোট হবে, যে থিটা মাস্ট বি গ্রেটার দেন 4 ডিগ্রি। তার মানে থিটাটা হচ্ছে খুব ছোট, খুব ছোট। আচ্ছা, দেখি আর কি বলা যায়। এইখান থেকে একটা জিনিস ভেবে দেখো, যে সুতো, এই যে থ্রেড যেটার জন্য ঝুলছে সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু ধরে নিচ্ছি আমি এল। ঠিক আছে, এই থ্রেডটার ভ্যালুটা হচ্ছে এল। তাহলে ভেবে দেখো তো যে সাইন থিটার ভ্যালু কত হয়? সাইন থিটার ভ্যালু হয় এক্স বাই এল। ঠিক আছে, হাইট বাই হাইপোটেনিয়াস অ্যাঙ্গেলের রেসপেক্টে। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? সাইন থিটার ভ্যালু তাহলে কি হয়ে গেল? মাইনাস এক্স বাই এল, এক্স বাই এল। তাহলে অ্যাক্সেলারেশন কি লিখতে পারি? জি এর জায়গাতে জি, আর এটা হয়ে গেল এক্স ডিভাইড বাই এল, রাইট? এবার ভেবে দেখো তো যে এখানে জিটা কি কনস্ট্যান্ট? হ্যাঁ কনস্ট্যান্ট মোটামুটি। এক্সটা কি কনস্ট্যান্ট? না, এক্সটা হচ্ছে ভেরিয়েবল, তার কারণ পেন্ডুলামটা যখন মুভ করবে এক্স সবসময় চেঞ্জ হতে থাকবে। আর এলটা কি ভেরিয়েবল? না, এলটাও ভেরিয়েবল নয়। তাহলে কি করব? তাহলে বলতে পারি যে a ইকুয়াল টু মাইনাস জি বাই এল ইন্টু এক্স, যেখানে জি বাই এলটা কনস্ট্যান্ট, যেহেতু জি আর এল আলাদা করে কনস্ট্যান্ট তাই জন্য বলতে পারি জি বাই এল সেটাও কনস্ট্যান্ট। তাহলে ভেবে দেখো তো a ইকুয়াল টু মাইনাস সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স, এটা কার মতন দেখতে লাগছে? এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, আমরা জানি a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে ওমেগাটা কনস্ট্যান্ট। ঠিক, তাহলে এই ইকুয়েশনটাকে আমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের মতন করে কনভার্ট করতে পারলাম, যেহেতু জি বাই এল এটা কনস্ট্যান্ট, আর সেখানে লিখতে পারি যে ওমেগা স্কোয়ার সেটাও কনস্ট্যান্ট, কারণ ওমেগা কনস্ট্যান্ট, তোমরা জানো যে টাইম পিরিয়ড চেঞ্জ হয় না, তাই জন্য ওমেগাটাও চেঞ্জ হবে না, তাহলে ওমেগা স্কোয়ারটা কনস্ট্যান্ট। ক্লিয়ার হয়ে গেল। এইবার কি করা যায়? এইবার আমাদের মোটামুটি মেন স্ট্রাকচারটা চলে এসেছে, মেন স্ট্রাকচারটা চলে এসেছে। কি? সেটা হচ্ছে এটা। ঠিক, এবার মেন স্ট্রাকচার চলে এসেছে যখন, তার ফলে এবার সবকিছু খুব ইজিলি হয়ে যাবে। দেখো a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে আমরা বুঝতে পারছি ওমেগার ভ্যালু আমাদের কাছে চলে এসেছে, এর ভ্যালু আমার কাছে চলে এসেছে। এবার তাহলে কি করব? তাহলে ডিরেক্টলি আমি ভ্যালু বার করব, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জি বাই এল। তাহলে ওমেগা কত হবে? ওমেগা ইকুয়াল টু হবে রুট ওভার জি ডিভাইড বাই এল। তাহলে টাইম পিরিয়ড কত হবে? টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই বাই ওমেগা, নাকি? তাহলে এখানে 2 পাই এর জায়গায় 2 পাই লিখবো, আর এখানে রয়েছে নিচে ওমেগা, মানে 1/ওমেগা। 1/ওমেগা মানে এটা উল্টে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে? রুট ওভার এল ডিভাইড বাই জি। তাহলে দেখো আমাকে শুধু বলেছিল যে প্রুফ করো, তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসবে যে প্রুফ করো, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে প্রুফ করো যে একটা সিম্পল পেন্ডুলাম তার যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে অ্যাঙ্গেলটা যদি 4 ডিগ্রির মধ্যে হয়, তাহলে তার যে মোশনটা, তার মোশনটা হবে একটা সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, সেটা প্রুফ করতে হবে। এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে যখনই নিয়ে চলে এসেছে তখন প্রুফ হয়ে গেছে, কিন্তু এখন হবে কি কাজ করতে হবে? এখন এক্সামিনারকে আমাদের ফ্রিতে খাওয়াতে হবে। ঠিক আছে, যে মোটামুটি আমরা যা দেওয়ার ছিল আমরা বলে দিয়েছি, কিন্তু তারপরে কিছু এক্সট্রা দিতে হবে। সেই এক্সট্রাটা কি? সেই এক্সট্রাটা হচ্ছে তুমি সিম্পল হারমোনিক মোশন প্রুফ করতে বলেছো, আমি প্রুফ করে দিয়েছি, তারপরও টাইম পিরিয়ডটা তোমাকে বার করে দিচ্ছি। চলো এবার নাম্বার কেটে দেখাও তুমি। ঠিক আছে, এটা করতে হয়। তো তাহলে এখন টাইম পিরিয়ডের ফর্মুলা কি আসছে? টাইম পিরিয়ডের ফর্মুলা আছে 2 পাই রুট ওভার এল বাই জি, আর এটাই হয়ে গেল মেইন ফর্মুলা। এটা হচ্ছে টাইম পিরিয়ডের মেইন ফর্মুলা। তাহলে ভেবে দেখো তো যে কার উপর ডিপেন্ড করছে পুরো জিনিসটা? পুরো জিনিসটা ডিপেন্ড করছে লেন্থের উপরে আর জি এর উপরে। লেন্থ আর জি, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে। তাহলে কার উপর ডিপেন্ড করছে না? কার উপর ডিপেন্ড করছে না? ডিপেন্ড করছে না হচ্ছে ববটার মাসের উপরে। ওই তখন তুমি যদি ওখানে একটা 5 গ্রামের মাস নাও, একটা 5 কেজির মাস নাও, ঠিক আছে, দু ক্ষেত্রেই কিন্তু টাইম পিরিয়ডের সাথে এদের মধ্যে কারোর কোনো সম্পর্ক নেই। দুজনের ক্ষেত্রেই তুমি যদি একই লেন্থের যদি সুতো ব্যবহার করো, তাহলে দেখবে দু ক্ষেত্রেই কিন্তু একই টাইম পিরিয়ড পাবে। ক্লিয়ার? ওকে, এবার এখানে কিছু অ্যাজাম্পশন নিতে হয়। অ্যাজাম্পশনটা কি? সেটা হচ্ছে থ্রেডটা বা যে সুতোটা সেটা হচ্ছে ইনএক্সটেন্সিবল। ইনএক্সটেন্সিবল মানে কি? মানে হচ্ছে যে এটা রাবারের মতন হবে না। ঠিক আছে, একদম এরকম না যে টানলাম, টানলে বেড়ে গেল, এরকম হবে না। তাহলে কি হবে? যদি রাবারের মতন বা ইলাস্টিক যদি হতো তাহলে কি হতো? তাহলে দেখো যখনই আমি মাছটাকে রাখবো তাহলে কি হবে? একটু বেশি ঝুলে যাবে,
কারণ ইলাস্টিক তাই, তাহলে লেন্থ চেঞ্জ হয়ে যাবে, তাহলে টাইপটি চেঞ্জ হয়ে যাবে। সেটা করলে হবে না, তাহলে তোমাকে একদম রিজিড শক্তপোক্ত সুতো নিতে হবে যাকে টানলে বাড়ে না। এটাই হলো এর অ্যাজাম্পশন, ঠিক আছে। এরপর কিছু কেসেস যে টাইম পিরিয়ড কি করে চেঞ্জ হয়। তোমাদের এইখানটা থেকে এই যে কোয়েশ্চেনটা ডেরিভেশনটা হয়ে গেল, এই ডেরিভেশনের পর এখান থেকে প্রচুর কেসেস থাকে এবং প্রচুর কোয়েশ্চেন্স থাকে। তাহলে চলো চটচট করে এই জিনিসগুলোকে আমরা দেখে নিই। তুমি ভেবে দেখো যে তুমি একটা লিফটের মধ্যে রয়েছো, ঠিক আছে। লিফটের মধ্যে একটা এম মাস রাখা আছে। এবারে নিচে দিকে কি কাজ করছে, নিচে দিকে কাজ করছে জি। এবারে লিফটটা যদি উপরের দিকে যায়, ঠিক আছে, তাহলে এর লিফটটা যদি উপর দিকে যাচ্ছে আমাদের কি মনে, আমাদের ভারী মনে হবে, ঠিক আছে। তাহলে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বেড়ে গেছে বলে মনে হবে, রাইট। তোমরা নর্মাল রিঅ্যাকশন অলরেডি লস অফ মোশনে করেছো, ঠিক আছে। যখনই লিফট উপর দিকে ওটা আমাদের ভারী মনে হয়, তাহলে তখন এফেক্টিভলি গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন বা অভিকর্ষ ত্বরণ কত হয়, তখন জি জি ড্যাশ ইকুয়াল টু জি প্লাস এ। তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি জি ড্যাশ ইকুয়াল টু জি প্লাস এ, ঠিক। তাহলে টাইম পিরিয়ড কি হবে, টাইম পিরিয়ড হবে 2π√L/জি প্লাস এ। ক্লিয়ার, বোঝা গেল। এবার যদি নিচের দিকে নামি, নিচের দিকে নামলে কি হয়, আমাদের হালকা মনে হয়। এই সেম জিনিসটাই যদি এ উপরের দিকে না গিয়ে যদি নিচের দিকে আসতো, তাহলে আমাদের কি মনে, তাহলে আমাদের ভারী মনে হতো। আর যদি ভারী মনে হয় কি, তখন জি এর ভ্যালুটা বেসিক্যালি বেড়ে যায়। জি এর ভ্যালু কি হয়ে যায়, জি ড্যাশ ইকুয়াল টু জি প্লাস এ, জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস এ। কারণ আমাদেরকে হালকা মনে হচ্ছে, হালকা মনে হওয়ার জন্য ওয়েটটা কম মনে হচ্ছে, তখন মাইনাস হয়ে যায়। ক্লিয়ার, আচ্ছা। তো এরপর কি, এরপর তাহলে টাইম পিরিয়ড কত হবে, টাইম পিরিয়ড হবে 2π√L/জি মাইনাস এ। ক্লিয়ার, আচ্ছা। এরপরে দেখো, যদি পেন্ডুলাম ইজ ইন লিফট আন্ডারগোয়িং ফ্রি ফল, বাধাহীন ভাবে পড়ন্ত লিফটে, মনে করো লিফটের তারটা কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে, গোটা লিফটটাই পড়ছে এখন। তুমি ভাবো তো, তার মধ্যে কেউ নাকি পেন্ডুলাম বেঁধে নাকি নাকি এক্সপেরিমেন্ট করছে। থট এক্সপেরিমেন্ট কাকে বলে আর কি। তো তাহলে ভেবে দেখো তো, সেই কেসে তাহলে পেন্ডুলামের টাইম পিরিয়ড কত হবে, পর্যায়কাল কত হবে, কি করে বার করবো। দেখো, যদি একটা লিফট নিচের দিকে বাধাহীন ভাবে পড়ে, তখন তার অ্যাক্সেলারেশন কত হবে, তখন তার অ্যাক্সেলারেশন হবে জি, ঠিক। তাহলে সেই ক্ষেত্রে জি ড্যাশের ভ্যালু কত, জি ড্যাশের ভ্যালু জি মাইনাস জি। তার কারণ অ্যাকচুয়াল কেসটা কি জি মাইনাস এ, কিন্তু এর ভ্যালু কত, এখন নিচে যে পড়ছে জি হয়ে যাবে, কারণ বাধাহীন ভাবে পড়ছে, ঠিক আছে। তখন জি ইকুয়াল টু জি, জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস জি, কি পেয়ে যাচ্ছি, জিরো। তাহলে টাইম পিরিয়ড কি পেয়ে যাবো, টাইম পিরিয়ড পেয়ে যাবো 2π√L/0, ঠিক আছে। সামথিং বাই জিরো, সামথিং বাই জিরো মানে কি, সামথিং বাই জিরো মানে হচ্ছে ইনফিনিটি। তাহলে টি কত হয়ে গেল, টি হয়ে গেল ইনফিনিটি। ইনফিনিটি মানে কি, হ্যাঁ ইনফিনিটি মানে তো তোমরা সবাই জানো, ইনফিনিটি মানে আমি আর কি বোঝাবো, ঠিক আছে। এই যে আমার থেকে ভালো জানো ইনফিনিটি মানে কি। কিন্তু 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 এখানে কি বলতে চাইছি, এখানে বলতে চাইছি একটা পেন্ডুলাম, ঠিক আছে, সে একটা গোটা টাইম পিরিয়ড কভার করছে, যে সময়টা তাকে বলছি টাইম পিরিয়ড। কিন্তু এটা ইনফিনিটি মানে কি, এটা ইনফিনিটি মানে হচ্ছে একটা পেন্ডুলাম এই দিক থেকে শুরু করে ওই দিকে যাচ্ছে, গিয়ে ফিরে আসছে, এটা হতে সময় লাগছে অসীম। তার মানে এদিক থেকে এদিক যাচ্ছেও না, এদিক থেকে এদিক আসছেও না, অসীম সময় লাগছে। মানে কি অসীম সময়, মানে এরকম না তুমি তোমার কাজকে রিপ্লাই করলে, সে তারপর দেখা গেল যে তোমার এই ডাবল টিক হলোই না, সিঙ্গেল টিকে আটকে গেলে। তো এখানে তোমার তাহলে রিপ্লাই পাওয়ার সালে সময় কতক্ষণ লাগবে, অসীম। যাকে সেই অসীমের কথা বলছি না, এখানে চলে আসো। এখানে ব্যাপারটা কি, এখানে ব্যাপারটা হচ্ছে মনে করো যে তাহলে এই দিক থেকে এইদিক, এদিক থেকে টোটাল সময় কতটা লাগে, সময় লাগে হচ্ছে অসীম। তার মানে বেসিক্যালি এই দিক থেকে এদিক যাচ্ছেই না। তুমি ভেবে দেখো, একটা যদি বক্স নাও, বক্সের মধ্যে একটা যদি পেন্ডুলাম থাকে, সেটা যদি কেটে দাও, পেন্ডুলামটা কি হয়ে যাবে, ছাদে গিয়ে আটকে যাবে, ঠিক আছে, নিচের দিকে পড়বে এরকম করে। তো তাহলে সে কি এদিক ওদিক এদিক ওদিক অসিলেট করার মতন তার জায়গা থাকবে না। তার মানে টাইম পিরিয়ডটা অসীম হয়ে যাবে, তার মানে ইনফিনিটি হয়ে যাবে। তার মানে হচ্ছে যে ও অসিলেট করা বন্ধ করে দেবে। এইটাই হচ্ছে এই পুরো জিনিসটা থিওরি। ওকে, আরো কিছু কেস করে নিন। দেখো এখানে কি বলছে, পেন্ডুলাম ইনসাইড এ কার মুভিং হরাইজন্টালি উইথ অ্যাক্সেলারেশন। পেন্ডুলাম ইনসাইড এ কার মুভিং হরাইজন্টালি। মনে করো একটা পেন্ডুলাম এইভাবে যাচ্ছে, তো তার নিচের দিকে জি কত কাজ করছে, অবভিয়াসলি জি তো জি কাজ করবে, খুব ভালো কথা। কিন্তু এই পুরো বক্সটা রয়েছে একটা গাড়িতে, আর এই গাড়িটা যাচ্ছে কোন দিকে, গাড়িটা যাচ্ছে সোজা। গাড়িটা যদি এই দিকে যায়, তাহলে পেন্ডুলামের ফোর্স কোন দিকে কাজ করবে, এই দিকে। গাড়িটা যাচ্ছে এই দিকে উইথ এ অ্যাক্সেলারেশন, তাহলে এর উপরে কি কাজ করবে, সিউডো ফোর্স, ছদ্ম বল কাজ করে। কোন দিকে কাজ করে, ঝুলন্ত অবজেক্টের উপরে অপোজিট ডিরেকশনে কাজ করে। তাহলে এর উপর কাজ করছে অ্যাক্সেলারেশন কত, এ। এবার এ আর জি দুটো অ্যাক্সেলারেশন কাজ করছে, তাহলে একটা আমাকে রেজাল্ট্যান্ট নিতে হবে, জি ড্যাশ। এ আর জি এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে জি ড্যাশের ভ্যালু কত হবে, জি ড্যাশের ভ্যালু হবে
রুট ওভার জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 AG cos 90, কারণ রেজাল্ট লাইনের ফর্মুলাতে কি আসবে, 90 আসবে, অবভিয়াসলি বুঝতে পারছো cos 90 কত হয় 0। এইভাবে ভাবতে পারো যে এটা পিথাগোরাসে হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা যদি হয়, এটা যদি হয় তাহলে এখন টাইম পিরিয়ডের ফর্মুলাটা কি আসছে, টাইম পিরিয়ড ফর্মুলা আসছে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, জি ড্যাশ নিলাম। এবার এখানে ভ্যালুটা পুট করবো, তাহলে কি চলে আসবে 2 পাই রুট ওভার এল। এবার দেখো জি এর ভ্যালুটা কি, জি এর ভ্যালুটা হচ্ছে জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইটা হচ্ছে ফাইনাল টাইম পিরিয়ড। এরপর কি, এরপরে যদি মনে করো গাড়িটা যাচ্ছে একটা ইয়ে বরাবর, একটা স্লোপ বরাবর, মনে করো একটা ব্রিজ, ব্রিজ থেকে ধীরে ধীরে নিচের দিকে নামছে এবং সেখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে কি হবে পেন্ডুলামের মাস কোন দিকে কাজ করছে, নিচের দিকে। মনে করো এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে থিটা, তাহলে এইটা হয়ে যাবে, এইটা থিটা হলে এইটাও থিটা হবে, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে এমজি, এটা হচ্ছে এমজি কস থিটা, আর এটা কি হচ্ছে এমজি সাইন থিটা। ঠিক আছে, তাহলে ভেবে দেখো তো পেন্ডুলামটাকে ভিতরের দিকে বা বাইরের দিকে নিয়ে যাওয়ার জন্য কে দায়ী, এমজি কস থিটা। এমজি সাইন থিটা কি করছে, এমজি সাইন থিটা হচ্ছে নর্মাল রিয়াকশন, ঠিক আছে, ওটাকে রক্ষা করছে। আর এমজিটাকে তো ভেঙে দিয়েছি, প্রপার্টি তো ভাগ হয়ে গেছে, এখন তো আর এমজি নেই, এমজি সাইন থিটা এমজি কস থিটা হয়ে গেছে। তাহলে এমজি সাইন থিটা কি করছে, এমজি সাইন থিটা হচ্ছে নর্মাল রিয়াকশন, সেটাকে প্রোভাইড করছে। ঠিক আছে, আর ইকুয়াল টু, অনেকে এন লিখে অনেকে আর লেখে, সেটা কি, সেটা হচ্ছে এমজি সাইন থিটা। আর এমজি কস থিটাটা কি, এমজি কস থিটা হচ্ছে রক্ষা করছে তোমার রিস্টোরিং ফোর্সটাকে। তো তাহলে কি লিখতে পারি এখন আমি, তাহলে এখন লিখতে পারি এফ ইকুয়াল টু এমজি কস থিটা। তাহলে এর অ্যাক্সেলারেশন কত হবে, এমজি কস থিটা ডিভাইড বাই এম, কারণ অ্যাক্সেলারেশন মানে ফোর্স বাই মাস, তাহলে হচ্ছে জি কস থিটা। এবারে জি কস থিটা হচ্ছে কার ভ্যালু, অ্যাক্সেলারেশনের ভ্যালু। তো তাহলে এখানে নেট অ্যাক্সেলারেশন কি কাজ করছে, জি কাজ করছে না, ঠিক আছে, ইনক্লাইন প্লেনে জি কাজ করছে, যার জায়গায় কাজ করছে জি কস থিটা। তাহলে কি হবে, তাহলে টাইম পিরিয়ড কি, টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জি এর জায়গায় কি লিখবো, জি কস থিটা। ক্লিয়ার? তাহলে দেখো এই দুটো কেস ছিল, এই দুটো কেস মোটামুটি তুমি পড়ে যাও এখান থেকে, যদি খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন হতে তাহলে তুমি পেরে যাবে। এরপর কি করব, এরপর হচ্ছে ইফ চেঞ্জ ইন লেন্থ ইজ সিগনিফিক্যান্টলি লার্জ, এখান থেকে কোয়েশ্চেন আসে, এখান থেকে একটা জবরদস্ত শর্টকাট বলবো। দেখো কি হচ্ছে, আমি কি দেখতে পাচ্ছি, এখানে মনে করো ধরো বললো যে লেন্থ চেঞ্জ হয়েছে 21%, তাহলে টাইম পিরিয়ড কতটা চেঞ্জ হবে। ঠিক আছে, তোমাকে কিছুটা নাম্বার দিয়ে দিল, নাম্বারটা হচ্ছে ছোট নয়, নাম্বারটা 10-এর থেকে বড়। ঠিক আছে, ধরো বললো 21, 40, 50, 60 এরকম যদি কিছু একটা নাম্বার থাকে, তখন কি করে এই প্রবলেমটাকে করবে। এই প্রবলেম বাই দ্য ওয়ে, এই প্রবলেমটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এই টপিকের মধ্যে। ঠিক আছে, তার কারণ এইখান থেকে নিউমেরিক্যালস বেশি আসে, এটা ছাড়াও আরো অনেক জায়গাতে নিউমেরিক্যালস আসে, সেটা করাবো, বাট এই প্রবলেমটা সবার আগে বুঝে নাও, কারণ এটা আসবে। এল কত পার্সেন্ট বাড়ানো হচ্ছে, এল বাড়ানো হচ্ছে 21%, তাহলে টাইম পিরিয়ড বাড়বে না কমবে। প্রথমে একটা জিনিস ভেবে নাও যে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, তাহলে যদি এখান থেকে সব পুরা কাজটা যদি হাটিয়ে দাও, টি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রুট এল। ঠিক আছে, 2 পাই নিয়ে কোনো ভেবে দরকার নেই, জিটাও কনস্ট্যান্ট রয়েছে, তার কারণে আমি উপরে যাচ্ছি নিচে, আমি যদি কিছু করছি না, একটা জায়গায় দাঁড়িয়ে আছি, তাহলে জিটা হচ্ছে ফিক্সড। তাহলে টি এর সাথে এল এর কি সম্পর্ক, রুট ওভার এল। এইবারে হচ্ছে কাজটা দেখো, আগে এল কত ছিল, আগে L1 ছিল হচ্ছে এল, এখন L2 কত, L2 হচ্ছে কত পার্সেন্ট বেড়েছে, 21%। তাহলে এখন লিখতে পারি L1 প্লাস 21% মানে হচ্ছে 0.21 ইন্টু 21% কে লিখতে পারো 21 ডিভাইড বাই 100, আমি একবারে করার চেষ্টা করছিলাম L1। ঠিক আছে, তাহলে এটা কত পেয়ে গেলে তুমি, 121 ডিভাইড বাই 100 ইন্টু L1। এবারে ভেবে দেখো তো, যেহেতু ডিরেক্টলি প্রপোর্শনাল আমি লিখতেই পারি T2 ডিভাইড বাই T1 ইকুয়াল টু রুট ওভার L2 ডিভাইড বাই L1, রাইট। এইবার কি হবে তাহলে, L2টা কত, L2টা হচ্ছে
121/L1, তাহলে এখানে L2 ডিভাইড বাই L1 করলে কি পাচ্ছি? 121 ডিভাইড বাই 100। ঠিক আছে, তাহলে এখানে কি পাচ্ছি? √121 ডিভাইড বাই 100। তাহলে 121 কে রুট করলে কত হয়? 11। এটা করলে কত হয়? 10। তাহলে এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি 11/10, বা এটাকে লিখতে পারি 1 + 1/10। তাহলে ভেবে দেখো তো, যে তাহলে লিখতে পারি T2 = T1 + T1 × 1/10। তাহলে এখান থেকে কি বলতে পারি? এখান থেকে বলতে পারি T2 - T1 ডিভাইড বাই T1 = 1/10। 1/10 মানে আমি বলতে পারি 10/100 বা 10%। তাহলে কি বুঝলে? তাহলে কি বুঝলে? যে যদি 21% লেন্থ বাড়ানো হয়, টাইম পিরিয়ড বাড়বে, কিন্তু কত পার্সেন্ট বাড়বে? 10% বাড়বে। ঠিক আছে, এটাকে উল্টেও যদি এইভাবে দেখতে চাও তাহলে দেখতে পারো যে কি, এখানে এবার একটা শর্টকাট বলি। ঠিক আছে, ধরো কত পার্সেন্ট বাড়ানো হয়েছে? 21%। 21% কত পার্সেন্ট টাইম পিরিয়ড বাড়ছে? 10%। একটা জিনিস ভাবো তো, যদি 10%, এইটাকে এবার আই গেস এটাকে পুরো করে ফেলেছো, তাই এই পার্টটাকে আমি, ঠিক আছে চলো নিচে করছি। যদি 10% বাড়ানো হয়, তাহলে যদি ওটাকে 100 ছিল, এখন কত হয়ে যাবে? 110, 110। এবার এই 110 থেকে আমি কি করব? প্রথম দুটো ডিজিট নেবো, তাকে করব স্কোয়ার। কত হয়ে যাবে? 121। এবার এই 121 থেকে শেষ দুটো ডিজিট নেবো, তাহলে কত হয়ে যাবে? 21%। তাহলে 10% যদি টাইম পিরিয়ড বাড়ানো হয়, তাহলে এটা কত পার্সেন্ট বাড়ে? 21%। ঠিক আছে, এবারে যদি ভাবো তো, যদি 20% বাড়ানো হতো, তাহলে কত হতো? 20 কে স্কোয়ার করলে কত হয়? 4। 20 কে স্কোয়ার করবো না, 20 বাড়ালে কত হয়ে যাবে? 100 ছিল, এখন 20% বাড়লে 120 হয়ে যায়। 120 কে আমি কি করব? স্কোয়ার করব, হয়ে যায় 144। তাহলে লাস্ট দুটো ডিজিট নেবো, কি পাবো? 44%। যদি আমি 30 ডিগ্রি নিই, মানে বুঝতে পারছো, যদি বলে তোমাকে এই ডিজিট গুলোই দেবে। যদি তোমাকে বলে যে 21% বাড়ানো হয়েছে লেন্থ, তাহলে টাইম পিরিয়ড কত পার্সেন্ট বেড়েছে? 10%। যদি বলে 44% বেড়েছে, তাহলে তোমার টাইম পিরিয়ড কত বাড়বে? 20%। এক্স্যাক্টলি এইভাবে তোমাকে করতে হবে। আর তোমাকে দিলে 10, 20, 30 এরকমই দেবে। যদি 30% যদি বাড়ানো হয়, তাহলে 100টা বেড়ে কত হবে? 130। 130 থেকে প্রথম দুটো ডিজিটকে নেবো, স্কোয়ার করে দেবো, কত হয়ে যাবে? 169। 169টার শেষ দুটো ডিজিট নিলে কি হবে? 69%। তাহলে তোমাকে যদি এক্সামে দিয়ে দেয় 10%, এই যদি বলে দেয় তোমাকে লেন্থ বাড়াচ্ছে 21%, তুমি জানো ওটা 10। তুমি যদি 44 দেওয়া হয়, তুমি জানো 20। তোমাকে 69 দেওয়া হলে তুমি জানো ওটা 30। ঠিক আছে, এটা গেল শর্টকাট। বাট তুমি যদি আরো যদি এক ধাপ এগোতে চাও, দেখো কি হবে। তোমাকে যদি বলা হয় 21% বেড়েছে, 21% বেড়েছে মানে কি? 21% বেড়েছে মানে এখন হয়েছে 121। 120 কে স্কোয়ার রুট করলে, বর্গমূল করলে কি আসে? 11। আর 11 মানে কি? 11 মানে 10 + 1। তাহলে কত? আর তার মানে কি? আচ্ছা, এক কাজ করো, এটাকে এইভাবে লেখো, 121। 121 কে স্কোয়ার করলে কত হয়? স্কোয়ার রুট করলে কত হয়? 11। তারপরে একটা জিরো অ্যাড করে দাও। ঠিক আছে, জিরো অ্যাড করে দিলে তাহলে কত পার্সেন্ট পেয়ে গেলে? 10%। তোমাকে বলা হয়েছে যে বাড়ানো হয়েছে কত? 44%। তাহলে কি লিখলে এখানে? 144। 144 থেকে কি করলে স্কোয়ার রুট করলে কত হয়ে গেল? 12। 12 এবার কি করব? 12 মানে হচ্ছে এইখানটাতে একটা জিরো অ্যাড করে দেবো, তাহলে এটা কত হয়ে গেল? 20%। বা তোমাকে যদি বললো 69% বাড়ানো হয়েছে, তাহলে কি হয়ে যাবে? এখন বেড়ে 100টা হয়ে যাবে 169। সেইখান থেকে আমি কি করব? 13, পরে একটা জিরো বসাবো, সেখান থেকে এটাকে করে দেবো 30%। ক্লিয়ার? সুন্দর শর্টকাট। আর তোমাকে যখনই দেবে লেন্থের জন্য ডেটা দেবে 21, 44, 69। আর যদি টাইম পিরিয়ডের জন্য ডেটা দেয়, তখন তোমাকে দেবে 10%, 20%, 30%। তাহলে এই ডেটাগুলোকে যাই দিক না কেন, খুব সহজে তুমি পরীক্ষা করে আসতে পারবে। ক্লিয়ার? ওকে। যদি ভিডিওটা এই বিষয়ে দেখে থাকো এবং এই শর্টকাটটা যদি পছন্দ হয়ে থাকে, তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আমিও তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো পুরো দেখছো। দেখো এরপর কি, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন ইজ গিভেন অ্যাজ আলফা। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ডেরিভেশনস। ঠিক আছে, যদি তোমাদের দিয়ে দেয়, বাই চান্স দিয়ে দেয়, তাহলে কিন্তু এটা করে আসবে। কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, সেটা কত দিয়েছে? আলফা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর কি, টেম্পারেচার চেঞ্জ কত করেছে? টেম্পারেচার চেঞ্জ করেছে থিটা। দ্য চেঞ্জ ইন দ্য টাইম পিরিয়ড অফ অসিলেটর হচ্ছে কত?
মানে ধরো একটা পাতলা একটা লোহার সুতো রেখেছে, ঠিক আছে, থ্রেড, ঠিক আছে, বা তার রেখেছে পাতলা, সেই তারটাকে এখন টেম্পারেচার চেঞ্জ করছি। তারটা টেম্পারেচার চেঞ্জ করলে কি হবে, লেন্থে বেড়ে যাবে। লেন্থে কত বাড়বে, তার জন্য আলফাটা দেওয়া রয়েছে। এবার ওই যে লেন্থটা চেঞ্জ হচ্ছে তার জন্য কি টাইম পিরিয়ড চেঞ্জ হবে, হবে তো। কেন টাইম পিরিয়ড চেঞ্জ হবে, তার কারণটা হচ্ছে, কারণ লেন্থের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল কে টাইম পিরিয়ডটা। ওকে, তাহলে চলো দেখি কি করে চেঞ্জ হচ্ছে। দেখি ই ইকুয়াল টু 2π√L/g। এখানে কার সাথে কার সম্পর্ক রয়েছে, এখানে সম্পর্ক রয়েছে টাইম পিরিয়ডের সাথে লেন্থের। বাদ বাকি কুড়া কাছরা ফেলে দেবো, ফেলে দিলে তাহলে কি পড়ে থাকবে, ফেলে দিলে পড়ে থাকবে T2/T1 ইকুয়াল টু √L2/L1। তার কারণ টি এর সাথে এল এর ডিরেক্টলি প্রপোর্শনাল স্কোয়ার রুটের মধ্যে, ঠিক আছে। এবার L2 আর L1 এর মধ্যে কি গল্প দেখি, L2 ইকুয়াল টু L1 প্লাস L1। আচ্ছা ঠিক আছে, একবারে করি। L1 1 প্লাস আলফা ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার। চেঞ্জ ইন টেম্পারেচার কত দেওয়া আছে, থিটা দেওয়া রয়েছে। তুমি জানো থার্মোডাইনামিক্সে পড়েছো বা হিটের চ্যাপ্টারে পড়েছো যে সেখানে হিট ট্রান্সফার যখন হচ্ছিল দুটো ব্লকস এর মধ্যে, সেই জায়গায় সিরিজ প্যারালাল কম্বিনেশন বা হিট ফ্লো, সেই জায়গাটা দেখেছিলে কি যে ওখানে থিটা দিয়ে টেম্পারেচার রিপ্রেজেন্ট করা হয়। তো এখানেও তাই করা হচ্ছে। তাহলে দেখো L2 ইকুয়াল টু L1 প্লাস L1 আলফা থিটা। তাহলে লিখতে পারি L2 ইকুয়াল টু L1 প্লাস L1 আলফা থিটা। তাহলে L2 মাইনাস L1 টা হচ্ছে L1 আলফা থিটা। তাহলে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 টা হচ্ছে আলফা থিটা। ক্লিয়ার? ওকে, তাহলে কি করি, তাহলে যেটা করি সেটা হচ্ছে এইভাবেও করতে পারি অথবা অন্যভাবেও করতে পারি। চলো দেখি এভাবেই করি। তাহলে T ইকুয়াল T2/T1 T2/T1, এটাকে কি লিখবো, এটাকে লিখবো যে হচ্ছে L2/L1। L2 এর জায়গায় কি লিখবো, L1 1 প্লাস আলফা থিটা ডিভাইডেড বাই L1। L1 কেটে দিলাম, তাহলে কি হয়ে গেল, এটা 1 প্লাস আলফা থিটা তার স্কোয়ার রুট। এটা কেটে গেছে। তাহলে এবার কি লিখতে পারি, T2 ডিভাইড বাই T1 ইকুয়াল টু স্কোয়ার রুট। এটা স্কোয়ার রুট হলে কি লিখতে পারি, স্কোয়ার রুটে লিখতে পারি টু দি পাওয়ার হাফ। 1 প্লাস আলফা থিটা টু দি পাওয়ার হাফ। এবারে বাইনোমিয়াল এক্সপ্যানশন তোমরা জানো, বাইনোমিয়াল এক্সপ্যানশন হলে কি হয়, সেখান থেকে এই সিরিজটাকে আমরা ভাঙতে পারি। ভেঙে কি লিখবো, 1 প্লাস হাফ ইন্টু আলফা থিটা প্লাস তারপরে আরো আলফা স্কোয়ার থিটা স্কোয়ারের কম্পোনেন্ট গুলো। কিন্তু আলফার ভ্যালুটা কি তোমরা খুব ভালো করে জানো যে আলফা খুব ছোট, তাই জন্য আলফা বিটা গামা যখন প্রুফ করি তখন দেখেছিলে যে আলফা স্কোয়ারটা খুব ছোট, আলফা কিউব খুব ছোট হয়। তাহলে আলফা স্কোয়ার আলফা কিউব এই সিরিজটা ওইগুলোর কি হবে, ভ্যালুটা খুব ছোট হবে এবং তার জন্য নেগলিজিবল হবে। তাহলে এই জিনিসগুলোকে আমি আর কনসিডার করব না। তাহলে কি লিখতে পারবো, তাহলে লিখতে পারবো T2 ডিভাইড বাই T1 ইকুয়াল টু 1 প্লাস 2 আলফা থিটা। তাহলে আর কি লিখতে, এটাকে এদিকে নিয়ে চলে গেলে কি লিখতে পারি, T2 ইকুয়াল টু T1 প্লাস 2 আলফা, সরি এটা হাফ হবে, হাফ আলফা থিটা T1। তাহলে T2 মাইনাস T1 ডিভাইড বাই T1 করলে কি হয়ে যাবে, হাফ আলফা থিটা। তাহলে দেখো টাইম পিরিয়ডে যদি চেঞ্জ জিজ্ঞেস করে তাহলে লিখবো যে T2 মাইনাস T1 সেটা হচ্ছে হাফ আলফা থিটা T1। আর যদি বলে রিলেটিভ চেঞ্জ মানে T1 T2 বাই T মাইনাস T1 ডিভাইড বাই T1, ঠিক আছে, কতটা চেঞ্জ ডিভাইড বাই কতটা ভ্যালু ছিল সেইটা যদি জানতে চায় তাহলে কি লিখবো, তাহলে লিখবো হচ্ছে হাফ আলফা থিটা, সেখানে T1 টা নিয়ে চলে এসছে বলে ওটা থাকবে না। ঠিক, ক্লিয়ার? দেখো এইটা হচ্ছে কমপ্লিট এই ডেরিভেশনটা। এই ডেরিভেশনটা অত্যন্ত পুরনো ডেরিভেশন, এটা বছর বছর আসতে থাকে। তোমাদেরকে এটা করে রাখলাম। আমি ভেবেছিলাম যে ভিডিওগুলোকে ছোট ছোট করে বানাবো, বাট স্টিল মনে হচ্ছে যে যদি কোয়েশ্চেন যদি এইবারে নতুন প্যাটার্ন জানি না কি দেবে না দেবে, তো তাই জন্য সবকিছু করে রাখতে চাইছি এবং এই ভিডিওগুলো এমন ভাবে বানাচ্ছি যাতে পরবর্তীকালে যদি তোমরা কখনো কম্পিটিটিভ সেকশনও দাও, যদি নিটের জন্য দাও বা জেইর জন্য দাও, সেখানে এইগুলি হচ্ছে স্ট্যান্ডার্ড প্রবলেম। ঠিক আছে, তুমি সেখানেও গিয়ে দেখবে যে এই টাইপের প্রবলেমই দেয়। টোটাল কোয়েশ্চেন সেটটা কিন্তু খুব বড় নয়। তোমরা ভাবো ফিজিক্সের প্রচুর জিনিসপত্র জানতে হয়, কিন্তু না,
প্রত্যেকটা বছর কিন্তু দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেন হতে 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 মোটামুটি একটা আমাদের আইডিয়া হয়ে গেছে যে এই টাইপের কোয়েশ্চেন আসে, সেটা নিট হোক, যেই হোক, যে অ্যাডভান্স হোক। এক্স্যাক্টলি কোয়েশ্চেন তো আমরা বলতে পারবো না, কিন্তু এটলিস্ট এটুকু বলতে পারি যে প্রত্যেক কটা নোন কোয়েশ্চেন প্যাটার্ন সম্বন্ধে তোমাদের অবগত করতে পারি। এটা হচ্ছে আমার কাজ, ঠিক আছে? আর তোমার কাজ হচ্ছে ভিডিওটাকে ভালো করে দেখা, শেষ অবধি দেখা, নোট করা এবং সেটাকে বারবার প্র্যাকটিস করা। তোমার থেকে আমার এইটাই এক্সপেকটেশন, যাতে তুমি পরীক্ষাটা ভালো করে দাও এবং পরবর্তীকালে কমেন্ট সেকশনে কখন এসে জানাও যে স্যার আপনার এই জিনিসগুলো দেখে গেছিলাম এবং তাতে আমি এত % নাম্বার পেয়েছি, সেটাই আমার জন্য স্যাটিসফ্যাকশন। দ্যাটস অল, এটাই তোমার থেকে চাই। আচ্ছা, এরপরে কি, হোয়াট ইজ দ্য লেন্থ অফ সেকেন্ড পেন্ডুলাম? সেকেন্ড পেন্ডুলাম মানে কি? সেকেন্ড পেন্ডুলাম কি ফার্স্ট পেন্ডুলাম, সেকেন্ড পেন্ডুলাম সেটা না। সেকেন্ড পেন্ডুলাম মানে যে পেন্ডুলাম একবার অসিলেট করতে 1 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে? খুব একটা ঠিক ডেফিনেশন বললাম না, ভুল ডেফিনেশন বলেছি, ইচ্ছা করেই বলেছি। কেন সেটা বলছি। একটা কমপ্লিট অসিলেশনের জন্য যদি 1 সেকেন্ড লাগে, সেটাকে সেকেন্ড পেন্ডুলাম বলে না। তাহলে কাকে বলে চলো দেখছি। আগেকার দিনে পেন্ডুলাম ক্লক যেগুলো ছিল, গ্র্যান্ডফাদার ক্লক, সেখানে দেখবে যে কি ছিল, এইখানটা ছিল ডায়াল এবং ডায়ালের তলায় ছিল এইরকম একখানা বড় পেন্ডুলাম। সেই পেন্ডুলাম এই দিক যেত, এই দিক যেত, এরকম করে মুভ করতো। তোমরা জানো যে পেন্ডুলাম কি করে মুভ করে, প্রথমে এই দিক থেকে এদিকে গেল, তারপর এদিক থেকে এদিকে গেল, তারপর এদিক থেকে এদিকে গেল, তারপর এদিক থেকে এখানে ফিরে চলে এলো। 1 2 3 4, ঠিক আছে? তো তুমি ভেবে দেখো, তাহলে এই দিকে একবার যখন গেল ঢং করে একটা সেকেন্ড হলো, তারপরে আবার গেল এই দিকে আরেকটা ঢং করে সেকেন্ড হলো, তাহলে এই এন্ড থেকে এই এন্ড, ঠিক আছে, মানে 2 থেকে 2 এর শুরু থেকে 3 এর শেষ অবধি এইটুকুতে সময় কত লাগছে? এইটুকুতে সময় লাগছে 1 সেকেন্ড। দুটো ঢং হওয়া, দুটো আওয়াজ হওয়া, তার মাঝখানে সময়টা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখান থেকে শুরু হয়ে এখানে গেল, এখান থেকে শুরু হয়ে এখানে এলো, তাতে 2 সেকেন্ড খরচা হলো। তাহলে এর টোটাল টাইম পিরিয়ডটা কি হলো? 2 সেকেন্ড হলো। তার মানে সেকেন্ড পেন্ডুলাম যদি হয়, তাহলে তার টাইম পিরিয়ড বা পর্যায়কাল কত হয়? 1 সেকেন্ড হয় না, 2 সেকেন্ড হয়। ক্লিয়ার? যে এই দিকে শুরু করেছি, এই দিকে গিয়ে আবার এই দিকে এসে মিশলাম, ঠিক আছে? এতে কমপ্লিট অসিলেশন কমপ্লিট হলো, কিন্তু তাতে কতগুলো আওয়াজ হলো? তাতে 2খানা আওয়াজ হলো। একবার এখান থেকে বেরিয়ে এইখানে গিয়ে, তারপরে ঠিক আগের জায়গায় ফিরে এসে আবার এখান থেকে, তো টোটাল 2বার আওয়াজ। তাহলে কতগুলো অসিলেশন কমপ্লিট হলো? 2খানা সেকেন্ড জুড়ে একটা অসিলেশন কমপ্লিট হলো। তাহলে টাইম পিরিয়ড কত? টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ সেকেন্ড পেন্ডুলাম? আমি জানি যে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি যে এল বাই জি ইকুয়াল টু টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। তাহলে এল কি হবে? টি স্কোয়ার ইন্টু জি ডিভাইড বাই 4 পাই স্কোয়ার। এবার টি এর ভ্যালু কত লিখবো? টি এর ভ্যালু লিখবো হচ্ছে 2 সেকেন্ড, জি এর ভ্যালু লিখবো 9.8, এখানে 4 এর জায়গায় 4 আর এখানে 3.14 তার হোল স্কোয়ার। এবার এই জিনিসটাকে ক্যালকুলেট করলে আসে 0.092 মিটার, ঠিক আছে? এটাকে ক্যালকুলেট করলে আরো আসে 0.0992, এই এরকম কিছু একটা নাম্বার আছে, ঠিক আছে? সেটা তোমরা বই থেকে দেখে নিতে পারবে বা গুগল করে নিতে পারো। এই জিনিসটাকে সলভ করলে মোটামুটি এইরকম একখানা ভ্যালু আসে, আর সেটাই এক্সামে আসে, ঠিক আছে? সেকেন্ড পেন্ডুলামের ভ্যালু কত, লেন্থের ভ্যালু কত। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, একটা জিনিস আমি স্কিপ করে ফেলেছি, সেটা হচ্ছে এই শর্টকাটটা বলতে গিয়ে আমি এই কেসটা মিস করে গেছি, তাই এই জিনিসটাকে একটুখানি মুছে দিয়ে আমি এই কেসটা কমপ্লিট করে দিই, কারণ এই কোয়েশ্চেনটাও কিন্তু আসে। দেখো, যদি লেন্থের চেঞ্জ যদি খুব ছোট হয়, ছোট মানে কত ছোট? ছোট মানে 10% থেকে ছোট, ঠিক আছে? ধরো বললো লেন্থ বেড়েছে 6% বেড়েছে, তাহলে টাইম পিরিয়ডের কি চেঞ্জ হবে? যখনই এইরকম হবে সব সময় কি করব আমরা? আমরা জানি টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এখানে এররের ফর্মুলাটা ইউজ করব, যেটা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম, যে কি পাওয়ার বিকামস কোএফিসিয়েন্ট, ঠিক আছে? পাওয়ার যেটা রয়েছে সেটা সামনে চলে আসবে সহগ হিসাবে। টি এর পাওয়ার কত? টি এর পাওয়ার 1। এল এর পাওয়ার কত? এল এর পাওয়ার হচ্ছে হাফ। তাহলে আমি লিখতে পারবো ডেল্টা টি ডিভাইড বাই টি ইকুয়াল টু, পাওয়ারটা চলে আসবে সামনে, হাফ ইন্টু ডেল্টা এল ডিভাইড বাই এল, ঠিক আছে? যেখানে ডেল্টা টি রিলেটিভ চেঞ্জ কার? টাইম পিরিয়ডের, আর ডেল্টা এল বাই এল রিলেটিভ চেঞ্জ কার? চেঞ্জ লেন্থের। তো তাহলে তুমি ভেবে দেখো, এখানে কি করবে? জাস্ট 6%টা পুট করে দেবো,
তাহলে কি লিখবো, হাফ ইন্টু 6%, তাহলে হয়ে গেল 3%। ঠিক আছে, ক্লিয়ার একদম। তাহলে এইভাবে জিনিসপত্রগুলো সলভ করতে হয়, মনে থাকবে। জাস্ট এই ধরনের ফর্মুলা। যদি জিও চেঞ্জ হতো তাহলে কি হতো, জি এর জায়গায় লিখতে হতো মাইনাস হাফ, কারণ জি এর পাওয়ার হচ্ছে, জিটা নিচে রয়েছে তার পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। আই গেস এই ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে, তাহলে এক কাজ করি, যে নিউমেরিক্যালটা হচ্ছে এর সম্বন্ধে 7-8টার মতো নিউমেরিক্যাল রয়েছে, সেই নিউমেরিক্যাল গুলো পরের ভিডিওতে করাবো। ঠিক আছে, তাহলে আপাতত ওই এক কাজ করবো, যে দুটো ভিডিও একদিনই পাবলিশ করে দেবো, যাতে তোমাদের পড়াশোনা করতে অসুবিধা না হয়। বাট একটা অনেক ভিডিও যদি লম্বা হয়ে যায় তাহলে তোমাদের এক সিটে গিয়ে তোমরা বুঝতে পারো না, আমি খুব ভালো করে জানি। এবং তাই জন্য কি হয়, তোমাদের পুরো ভিডিওটা দেখা হবে না। তাই জন্য আমি ভিডিওটাকে ব্রেক করে দিচ্ছি দুটো পার্টের মধ্যে। পুরো পার্টের মধ্যে ফার্স্ট পার্টটাতে আমি থিওরি পার্টটা রাখছি এবং কেসগুলোকে রাখছি। সেকেন্ড পার্টটাতে এই জিনিসপত্রগুলো নিয়ে যা যা নিউমেরিক্যালস রয়েছে পুরো একটার মধ্যে আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাহলে তোমরা প্লিজ যতক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ কিপ এমিং, কিপ লাভিং, আর আমি বলছি বাই বাই।